হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োস্ফিয়ার। এখানে আমরা জীববিজ্ঞানের কঠিন বিষয়গুলিকে একদম সহজ ভাষায় ছবি ও অ্যানিমেশনের মাধ্যমে শিখি। আগের দিন আমরা শিখেছিলাম কোষের প্রাথমিক ধারণা সম্পর্কে। আজকে আমরা একটি আদর্শ কোষের সম্পূর্ণ গঠন সম্পর্কে জানব। তাহলে প্রথমেই দেখো একটি কোষের প্রধান কি কি অংশ দ্বারা গঠিত। একটি কোষ তিনটি অংশ থাকে। কি কি? কোষ প্রাচীর, কোষ পর্দা এবং প্রোটোপ্লাজম। আবার প্রোটোপ্লাজম আবার দুটি অংশ দ্বারা গঠিত, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। কোষ প্রাচীর কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষ এবং প্রোক্যারিওটিক কোষেই থাকে, প্রাণী কোষে থাকে না। তাহলে প্রাণী কোষে কি কি থাকে? প্রাণী কোষে থাকে শুধুমাত্র কোষ পর্দা এবং প্রোটোপ্লাজম। এবং উদ্ভিদ কোষে কোষ প্রাচীর, কোষ পর্দা এবং প্রোটোপ্লাজম তিনটিই থাকে। প্রোটোপ্লাজম আবার দুটি অংশ দ্বারা গঠিত, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। প্রোটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজম হলো একটি কোষের সজীব অংশ। এবার আমরা কোষ প্রাচীর সম্পর্কে জানবো যে কোষ প্রাচীর কি। কোষ প্রাচীর হলো উদ্ভিদ কোষ বা প্রোক্যারিওটিক কোষের একদম বাইরে, অর্থাৎ কোষ পর্দার বাইরে শক্ত, জড় এবং প্রতিরক্ষামূলক আবরণ, যা শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে। এবার এখানে দেখো এই যে দুটি কোষ এখানে পাশাপাশি দেওয়া হয়েছে, দেখেছো? এই একটি কোষ এবং এই একটি কোষ। এই দুটি কোষের, এই যে একটি বাইরের কোষ এবং এটি একটি ভেতরের কোষ। এবার দুটি কোষের মধ্যবর্তী যে পর্দা থাকে সেটাকে বলা হচ্ছে মধ্য পর্দা বা মিডিল ল্যামেলা। এই মিডিল ল্যামেলাটি এই দুটি কোষকে পরস্পরকে সংযুক্ত করে রেখেছে। এই যে মিডিল ল্যামেলাটা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা তৈরি। আবার দেখো এই মিডিল ল্যামেলার পরে কি আছে? এই মিডিল ল্যামেলার পরে আছে হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল। এটি হলো প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল। এটা কি দিয়ে তৈরি? এই প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়ালটা তৈরি হলো সেলুলোজ দিয়ে, এবং এই প্রাথমিক প্রাচীর পরেই অবস্থিত হলো গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। এটি মোটা এবং শক্ত হবে এবং কি দিয়ে তৈরি হবে? তৈরি হবে লিগনিন এবং হেমিসেলুলোজ দিয়ে। তাহলে আমরা এখানে কি জানলাম? যে কোষ প্রাচীর হলো কোষ পর্দার সব থেকে বাইরের স্তর, যা শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে। এবং এর মধ্যে কটা স্তর থাকে? তিনটি স্তর থাকে। এক থাকে কি মিডিল ল্যামেলা, যা দুটি কোষকে পরস্পর যুক্ত করে রাখে। তারপরে থাকে প্রাইমারি ওয়াল এবং তারপরে থাকে সেকেন্ডারি ওয়াল, এবং সেকেন্ডারি ওয়ালের পরেই শুরু হয়ে যায় আমাদের সাইটোপ্লাজম। তাহলে কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজ হলো নির্দিষ্ট আকৃতি এবং যান্ত্রিক শক্তি প্রদান করা, টার্জিডিটি বজায় রাখা, কোষকে সুরক্ষা দেওয়া যাতে কোষ সহজেই নষ্ট না হয়ে যেতে পারে, এবং প্লাজমোডাস্মাটার মাধ্যমে যোগাযোগ সাধন করা। এই হলো আমাদের কোষ প্রাচীর। এবার আমরা দেখে নেব কোষ পর্দা সম্পর্কে। কোষ পর্দা সম্পর্কে কি বলেছে? কোষ পর্দা হলো কোষ প্রাচীরের ভেতরের অংশ। এই যে কোষ প্রাচীরের ভেতরের অংশটি, এটি কেমন হবে? এটি হবে সজীব, পাতলা এবং নমনীয়, এবং ভেদ্য আবরণ, নির্বাচনী ভেদ্য, অর্থাৎ একে আমরা আরেকটি নামে বলতে পারি, সেটা হলো অর্ধভেদ্য প্রকৃতির। ঠিক আছে? কোষ পর্দা কি প্রকৃতির হতে পারে? আমরা আগের দিন জেনেছিলাম অর্ধভেদ্য প্রকৃতির হতে পারে। এবার দেখো এই যে কোষ পর্দাটি, এই কোষ পর্দাটি কি কি দিয়ে তৈরি? এই কোষ পর্দা তৈরি হবে লিপিড এবং প্রোটিন দিয়ে। ঠিক আছে? এই যে লিপিড, এগুলো হচ্ছে লিপিড, দ্বিস্তরীয় লিপিড দ্বারা তৈরি, এবং লিপিডের বাইরে যুক্ত থাকে হচ্ছে প্রোটিন। বিজ্ঞানী সিঙ্গার এবং নিকেলসন প্রথম সেল মেমব্রেনের এই মডেলটি সম্পর্কে ধারণা দেন। তাই জন্য এই মডেলকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। লিপিডের মধ্যে প্রোটিনগুলি ভাসমান অবস্থায় থাকে, তাই জন্য এরকম নামকরণ করা হয়েছে। এবার কোষ পর্দার কাজ কাজ কি? কোষ পর্দার কাজ হলো পদার্থের আদান প্রদান নিয়ন্ত্রণ করা এবং কোষীয় সংকেত গ্রহণ করা। এই কোষ পর্দার পরেই চলে আসবে আমাদের সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হলো কোষ পর্দা ও নিউক্লিয়াসের মাঝে জেলি সদৃশ্য অংশ। সাইটোপ্লাজম আবার দুটি অংশ দ্বারা গঠিত। এক হলো ম্যাট্রিক্স বা সাইটোসল বা ধাত্র, যাকে বলে থাকি আমরা অনেক সময়, কি বলে থাকি বাংলায়? ধাত্র। আর সাইটোপ্লাজমিক অর্গানেলিস বা একে আমরা বলে থাকি কি কোষ অঙ্গাণু। এই দুটি অংশ নিয়ে গঠিত হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের কাজ কি? সাইটোপ্লাজমের কাজ হলো কোষীয় বিপাক করা, মানে বিভিন্ন ধরনের কোষের যে বিপাকীয় কাজকর্ম তা সাইটোপ্লাজমের মধ্যেই সংগঠিত হবে, এবং বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া এই সাইটোপ্লাজমের মধ্যেই সংগঠিত হয়। এবার আমরা দেখব যে বিভিন্ন কোষাঙ্গাণু সম্পর্কে, যে আমাদের কোষের মধ্যে বিভিন্ন রকম কোষাঙ্গাণু আছে, সেটা তো আমরা আগের দিন জেনেছি, তাই তো? এবার কোষাঙ্গাণু কি কি ধরনের আছে? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, তাই তো? এই যে কোষাঙ্গাণুগুলি আছে, এই কোষাঙ্গাণুগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে পর্দার উপস্থিতির ভিত্তিতে। পর্দার উপস্থিতির ভিত্তিতেই কোষাঙ্গাণুগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? এক হলো দ্বিপর্দা বেষ্টিত, একটি এক পর্দা বেষ্টিত এবং একটি পর্দাবিহীন। দ্বিপর্দা বেষ্টিত কি কি আছে? দুটি ঝিল্লি দ্বারা আবৃত। কি কি অর্গানু? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। এই তিনটি অঙ্গাণু দুটি পর্দা দ্বারা বেষ্টিত। একক পর্দা দ্বারা বেষ্টিত কি কি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, ভ্যাকিউল এবং পারাক্সিজোম বা গ্লাইসোজোম। এগুলি একক পর্দা দ্বারা বেষ্টিত। এবং পর্দাবিহীন কোষাঙ্গাণুর নাম হলো রাইবোজোম, সেন্ট্রিওল, এবং প্রোক্যারিওটিক কোষে থাকে যেটা আমরা দেখি নিউক্লিওলাস এবং সাইটোস্কেলিটন। এই চারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। নেক্সট আমরা দেখবো হচ্ছে নিউক্লিয়াস। কোষের ব্রেন আমরা কাকে বলে থাকি? কোষের মস্তিষ্ক হলো নিউক্লিয়াস। কেন বলে থাকি? কারণ নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন
নিয়ন্ত্রণ হয়, কোষের মধ্যে থাকে বংশগতি তথ্য, যা কিনা কোষ এবং কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের কটা অংশ আছে? এই নিউক্লিয়াসের অংশ হচ্ছে 4টা অংশ আছে। কি কি 4টা অংশ আছে দেখো? নিউক্লিয়ার মেমব্রেন, এই যে বাইরের যে অংশটা দেখতে পাচ্ছ সেটাকে বলে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। বাইরের অংশটা এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন তারপরে থাকে হলো নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে যে ঘন বস্তুটি থাকে সেই ঘন বস্তুটিকে বলে হচ্ছে নিউক্লিওলাস। তারপর থাকে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের মধ্যে যে জেলি সদৃশ অংশটি থাকে, যে জেলি সদৃশ অংশটি আছে এটাকে বলে হলো নিউক্লিওপ্লাজম। এবং ক্রোমাটিন তন্তু, মানে যা আমাদের বংশগতির ধারক এবং বাহক। এই যে তন্তুগুলি ছড়িয়ে আছে এগুলোকে বলে হচ্ছে ক্রোমাটিন তন্তু, যা কি দ্বারা গঠিত? ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত, এবং সেল কোষ বিভাজনের সময় ক্রোমোজোম তৈরি করে। নিউক্লিয়াসের কাজ কি? এখন আমরা নিউক্লিয়াসের কাজ সম্পর্কে জানবো, যে নিউক্লিয়াসের কাজ হলো কোষ এবং কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে এবং বংশগতি তত্ত্ব অর্থাৎ ডিএনএ কে সংরক্ষণ করে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস কেমন? নিউক্লিয়াস কিন্তু দ্বিস্তর বিশিষ্ট, অর্থাৎ দুটি পর্দা দ্বারা যুক্ত থাকে। তার বাইরের পর্দাকে কি বলে? আউটার মেমব্রেন, এবং ভেতরের পর্দাকে বলে হচ্ছে ইনার মেমব্রেন। এবং নিউক্লিয়াসের মধ্যে আমরা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র পোর দেখতে পাই, কিছু কিছু ফাঁকা ফাঁকা জায়গা থাকে, তাদের বলা হয় হলো নিউক্লিয় পোর। এই নিউক্লিয় পোরের কাজ কি? এই নিউক্লিয় পোরের কাজ হলো নিউক্লিওপোরের কাজ হলো নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটিন বা এমআরএনএ তৈরি হচ্ছে তা হচ্ছে সাইটোপ্লাজমে প্রেরণ করা, এবং সাইটোপ্লাজমের মধ্যে কোনো উৎসেচক বা প্রোটিন তৈরি হচ্ছে তার নিউক্লিয়াসের মধ্যে পাঠানো, অর্থাৎ সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের মধ্যে আদান প্রদানে সাহায্য করে এই নিউক্লিওপোর। রবার্ট ব্রাউন 1831 খ্রিস্টাব্দে এই নিউক্লিয়াসটিকে আবিষ্কার করেন। পরবর্তী অঙ্গাণু দেখি আমরা। নিউক্লিয়াসের উৎপাদিত প্রোটিন এবং গুরুত্বপূর্ণ উপাদান তৈরি হওয়ার পর দেখতে পাবো আমরা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি। আমরা যখন কোষের ডায়াগ্রামটা দেখবো, তোমরা এখানে দেখো কোষের যে ডায়াগ্রামটা আছে, এই যে কোষের যে ছবিটা আছে না, এই যে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের চারদিক দিয়ে কি আছে? নিউক্লিয়াসের চারদিক দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো নিউক্লিয়াসের সাথে যুক্ত অবস্থায় থাকে, এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথেই থাকে হচ্ছে গলগি বডিগুলো। এই যে গলগি বডিগুলো যুক্ত অবস্থায় থাকে, দেখতে পেয়েছো? তাহলে নিউক্লিয়াসে কি হচ্ছে? আমাদের ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, তাই তো? এই যে আরএনএ গুলো, এই আরএনএ গুলো প্রথমে কোথায় আসছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আসছে। এবার এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটি কিন্তু দু রকমের হয়ে থাকে। এক হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোমগুলি যুক্ত অবস্থায় থাকে, যা কিনা সরাসরি প্রোটিনকে সংশ্লেষ করতে পারে, এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কোনো রকম আরএনএ থাকে না। এ কিন্তু প্রোটিন সিনথেসিস করতে পারে না। এ কি করে? এ করে হলো ফ্যাট সিনথেসিস করতে পারে। ঠিক আছে? আর আমরা কি দেখলাম একটু আগে? যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথেই গলগি বস্তুগুলি যুক্ত অবস্থায় থাকে, এই গলগি বস্তুগুলি যুক্ত অবস্থায় থাকে। ঠিক আছে? এই গলগি বস্তুর কাজ কি? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিন তৈরি হচ্ছে, সেই প্রোটিনগুলোকে কি করবে? প্যাকেজিং করবে, ঠিক আছে, এবং নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করবে। এছাড়াও হচ্ছে লাইসোজোম এবং সেল ওয়াল তৈরিতেও সাহায্য করে। এই যে গলগি বডি, এই গলগি বডির আবার 3টি অংশ দ্বারা গঠিত। কি কি? 3টি অংশ দ্বারা গঠিত হচ্ছে সিস্টার্নি, ভেসিকল এবং ভ্যাকিউল। এই 3টি অংশ দ্বারা গলগি বডি গঠিত। বিজ্ঞানী ক্যামেলিও গলগি এই গলগি বডিটি আবিষ্কার করেন 1898-এ। এবার পরবর্তী কোষাঙ্গাণু হলো লাইসোজোম। লাইসোজোমকে আমরা বলে থাকি হলো সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। কেন এমন বলে থাকি? কারণ লাইসোজোমের মধ্যে কিছু হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এই দেখো, হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যা কিনা কি করে? কোষাঙ্গাণুকে ধ্বংস করতে সাহায্য করে, কোষ রোগ জীবাণু ধ্বংস করে এবং খাদ্যকে হজম করে। যদি কোনো সময় কোষ বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কোষকে আর সঠিকভাবে ঠিক করা যাচ্ছে না, তখন এই লাইসোজোমটি ফেটে যায় এবং এর ভিতরের যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো আছে সেগুলো কোষের বাইরে বেরিয়ে যায় এবং কোষটিকে মেরে ফেলে, অর্থাৎ কোষের অ্যাপোপ্টোসিস ঘটায়। লাইসোজোম কিন্তু এক স্তর বিশিষ্ট ঝিল্লি, এর মধ্যে কিন্তু একটি স্তর বিশিষ্ট ঝিল্লি। ঠিক আছে? এবার আমাদের পরবর্তী হলো কোষাঙ্গাণু ভ্যাকুওল। ভ্যাকুওল জানি আমরা, ভ্যাকুওল কি? একটি ফাঁকা থলি, তাই তো? ফাঁকা তো না, এই থলিটার মধ্যে কি থাকে? একটি বড় থলির মতো অংশ, এই থলির মধ্যে থাকে হচ্ছে কোষ রস পূর্ণ থলি। ঠিক আছে? এইবার যে ভ্যাকুওল, এই ভ্যাকুওল কিন্তু উদ্ভিদ কোষে অনেকটা বড় আকৃতির থাকে এবং প্রাণী কোষে অনেক ছোট ছোট ভ্যাকুওল থাকে। ভ্যাকুওলের কাজ কি? ভ্যাকুওলের কাজ দেখো, খাদ্য ও জল সঞ্চয় করে, টার্জার চাপ বজায় রাখে এবং বর্জ্য পদার্থ জমা করে রাখে, প্রয়োজন মতো সেটিকে বের করে দেয়। তাহলে আমরা এখানে একটি উদ্ভিদ কোষের যদি আমরা ভালো করে বিশ্লেষণ করে দেখি একটি উদ্ভিদ কোষকে, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা কি বললাম? যে কোষের মস্তিষ্ক যাকে বলি, কোষের মস্তিষ্ক বলি হচ্ছে নিউক্লিয়াসকে, তাই তো? নিউক্লিয়াসকে। এবার নিউক্লিয়াসের সাথে কে যুক্ত থাকে? নিউক্লিয়াসের সাথে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলি যুক্ত অবস্থায় আছে। ঠিক আছে? এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কে থাকবে? থাকবে হচ্ছে গলগি বডি। এই যে গলগি বডিগুলি যুক্ত অবস্থায় আছে। এবার আমরা দেখবো যে কি দেখলাম? লাইসোজোম দেখলাম। লাইসোজোম সম্পর্কে পড়লাম, তারপরে আমরা পড়লাম কি? এই যে এটা হচ্ছে
প্রোটিন উৎপাদন করবে এবং হচ্ছে প্রেরণ করবে। তারপরে আমরা দেখলাম হচ্ছে ভ্যাকিউল, যে একটা বড় উদ্ভিদ কোষে একটা বড় ভ্যাকিউল থাকে। তারপর আর কি থাকে? উদ্ভিদ কোষে সাইটোপ্লাজম সম্পর্কে জানলাম। তারপরে কোষ প্রাচীর, কোষ পর্দা এবং সাইটোপ্লাজম। ঠিক আছে? তাহলে আজকে আমরা এই কটি ৬টি কোষাঙ্গাণু সম্পর্কে জানলাম এবং পরের দিন আমরা এর পরের যে কোষাঙ্গাণুগুলি বাকি থাকলো, অর্থাৎ কি কোষাঙ্গাণু বাকি থাকলো আমাদের দেখে নিই। আমাদের বাকি থাকলো কি? থাকলো হলো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, সেন্ট্রিওল, এই সমস্ত সম্পর্কে জানবো। তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং কোনো রকম সমস্যা হলে বলো, নোটসের দরকার হলে বলো, যে কোনো সমস্যায় আমি সবসময় তোমাদের সাথে থাকবো।